This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘরে চলমলো ইউনুস, এবার বাংলাদেশেই জনরোষের মুখে ইউনুস সরকার। ইউনুসকে 48 ঘন্টার ডেডলাইন, নতুন কর প্রত্যাহার না করলে সরকার ফেলে দেওয়ার হুমকি। বাংলাদেশের আমজনতার নাগালের বাইরে দ্রব্যমূল্য। আমরা সেই ছবি দেখাবো যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ, আম আদমি, তারা পথে নেমে প্রতিবাদ করছেন। কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এই তো কদিন আগে এত বড় বড় কথা, আমরা ছাদে পেঁয়াজ লঙ্কা চাষ করব, আমরা ভারতের থেকে কিচ্ছু নেব না, দ্রব্যমূল্য কোথায় গিয়ে পৌঁছতে পারে সেই দিনই আমরা সবাই আলোচনা করেছিলাম। যদি ভারত থেকে কিছু না নেন তাহলে তারা কি হতে পারে সেটা সেই দিনই আলোচনা হয়েছিল। তারপরে যদিও ভারতের তরফ থেকে সবকিছুই গেছে, কিন্তু এখন যা অবস্থা, তারপরে সেই কথাগুলো কি তাদের আর নতুন করে মনে পড়বে? একেবারেই দেখো, এই যে 5 মাস আজকে যারা আন্দোলন করছেন তারা কারা? জাগ্রত বাংলাদেশ, এরাই কিন্তু অগাস্ট বিপ্লব, যার তথাকথিত নাম, সেই দ্বিতীয় স্বাধীনতায় কিন্তু এরাও অংশ নিয়েছিল। ফলে আজকে যারা এই জাগ্রত বিপ্লবের হয়ে ময়দানে নেমেছেন, এরা কিন্তু হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা নয়। তারা এই আন্দোলনে ছিলেন, দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হয় তাতে সামিল ছিলেন। আর এই 5 মাসেই কিন্তু মোহভঙ্গ হয়েছে। কারণ যেভাবে একটা চক্রান্ত করে সেই দেশের হাসিনা সরকারকে ফেলে দেওয়া হয়েছে, তার যে বিভিন্ন রকমের বিভিন্ন সেক্টরের দাবি ছিল, কোথাও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কোথাও বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা, বিভিন্ন রকমের কিন্তু একটা ভাওতা দেওয়া হয়েছিল। আর সেগুলো যে 5 মাসের মধ্যেই এরা কিন্তু বুঝতে শিখেছে যে এগুলো কিছুটাই হচ্ছে না। আর সরকার চালাতে গিয়ে শুধুমাত্র ভারত বিরোধিতা, শুধুমাত্র মৌলবাদীদের তোষণ, এ করে কিন্তু বেশি দিন চলবে না। সেটা আমরা আগেও বলেছিলাম। একেবারে এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। এক্সপার্টরা কি ভাবছেন আজকের এই ছবিটা দেখার পর, সেটা জানতেই হচ্ছে। সুমন, তুমি প্লিজ এই সঙ্গে থাকো। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাবো টিভি9 বাংলায়। যে ছবিটা এই মুহূর্তে আমাদের কাছে আসছে, ছাত্র জনতা তারা পথে নেমেছে। এর আগে দেখেছিলাম তারা শেখ হাসিনার সরকার ফেলে দিয়েছিল, আর এবারে দাম, খাদ্যমূল্যের, দ্রব্যের দাম যেখানে গিয়ে পৌঁছচ্ছে তারা এবার প্রতিবাদ করছেন। ইউনুস কি চাপে পড়ছে? না দেখুন, এটা হওয়ার তো ছিলই। বারবার আমি এই কথাটাই বলেছি যে এই যে একটা তথাকথিত একটা অসাংবিধানিক অবৈধ উপদেষ্টা পরিষদ, প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের নিজেদের এজেন্ডা নিয়ে চলছে। এখানে কমন মিনিমাম প্রোগ্রাম বা মিনিমাম এজেন্ডা কিছু নেই, কমন এজেন্ডা। সবাই নিজের নিজের ক্ষমতা নিচ্ছে নিজের নিজের পথ অনুযায়ী। এই দ্রব্যমূল্য বা অর্থনীতির ভয়াবহ অবস্থা, সেটা অগাস্টের আগেও ছিল, অগাস্টের পরে আরো খারাপ হচ্ছে। এবং সেটা থেকে মানুষের নজর ঘোরাতেই, কারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে বাংলাদেশে, সেটা থেকে নজর ঘোরাতেই এত ভারত বিরোধী জিগি, যুদ্ধের নাচানাচি, বর্ডারে গিয়ে 3 দিনে ভারত দখল করব। তো এটা তো বাংলার মানুষ বুঝতে পারছে, বাংলাদেশের মানুষ। দেখুন, আরো অবস্থা খারাপ হবে, ইকোনমি ভয়ঙ্কর। এবং এইখানে ইউনুস যুদ্ধের জিগির তুলছে, আর জিঙ্গোইজম দিয়ে কি আর দেশ চালানো যায়? ইউনুস চাপে শুধু পড়েছে না, ভয়ঙ্কর বিপদে পড়েছে। দেখুন, ভাঙলো বলে এদের তথাকথিত উপদেষ্টা পরিষদ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে দীপাঞ্জন চক্রবর্তী। প্রাক্তন এনএসজি কর্তার সঙ্গে আমরা কথা বললাম। এবং যে টলমলো পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের অন্দরে, অর্থাৎ ইউনুস সরকার যে যথেষ্ট এই মুহূর্তে চাপের মধ্যে আছে, আর কোনো সন্দেহ নেই। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। উগ্র জাতীয়তাবোধ, ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধের মহড়া করতে হবে, খরচা লাগবে, তাই জিনিস ট্যাক্স বসানো হচ্ছে, জিনিসের দাম বাড়ছে, মানুষ পথে এবার নেমেছে। এবার তৃতীয় স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যদি হয়ে থাকে ক্ষণিকের জন্য, এবারে তৃতীয় স্বাধীনতা, মুক্তির স্বাধীনতা, মানুষের আর্থিক স্বাধীনতার জন্য মানুষ কিন্তু পথে নেমেছে। ভারতীয় মৎস্যজীবীদের উপর বাংলাদেশের নির্মম অত্যাচার। বাংলাদেশের জেলে পিছমোড়া করে বেঁধে মৎস্যজীবীদের বেধড়ক মার। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন বাংলাদেশ ফেরত মৎস্যজীবীরা। সোমবারই বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন 95 জন মৎস্যজীবী। তাদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে 22 জন কাকদ্বীপ হাসপাতালে ভর্তি। আগের মাসের 20 তারিখে ধরে আমাদেরকে জাহাজে পিঠমোড়া করে বেঁধে নিয়ে গেছে। আমাদের থেকে আধার কার্ডটা নিল, মৎস্যজীবী আধার কার্ড নিয়ে ল্যাংটা করে আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে। এবং আমরা তো ভয়ে কিছু বলি না, আবার নাহলে মারধর করবে,
মারধরও করছিল? হ্যাঁ, মারধর তো করেছে প্রথমেই, মানে নেভিতে তোলার পর হাত পা বেঁধে, না পিছনে হাত বেঁধে মেরেছে। তারপরে আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে, এবং তাদের পথ পিছায় এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। অত্যাচার করছিল, কোনো সময় কি মনে হচ্ছিল যে আর বাড়িতে ফিরবো কি করে বা কি? না, সেরকম কোনো আমাদের আশা ছিল না। পুলিশ বলে তোদের মা নেই, তোদের বাংলাদেশের থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে, তোদের মা চলে গেছে, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে। আমরা যেগুলো খবরে দেখি আমাদের ঠিক ওখানে তাই ঘটছে, তাই ওটা তাই ঘটছে, মানে জোরজার মুল্লুক তার। ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়, ঠিক আছে। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়। হ্যাঁ, উলঙ্গ করে রেখে ছবিও তোলা হয়। জেলে তো কিছু আসামিরাও বলেছে সালাদের মার, সালাদের ভাত দিস না। এই অত্যাচারের কথাই তো বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কিভাবে ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশে মারা হয়েছে। শুনবো সেদিন ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছি